17 বছর বয়সে আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। আমি এই বিয়েতে রাজি ছিলাম না, তবুও বাবা চাচারা মিলে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। কত কেঁদেছি, পা পর্যন্ত ধরেছি, কারণ পাথর মন গলাতে পারেনি। কত করে বলেছি আমি পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু কেউ আমার কথার মূল্য দেয়নি। তাদের একটাই কথা, মাইয়া মানুষেরা তো পড়াশোনা করতে নেই, বিয়ে দেবো, স্বামীর লগে সংসার করবা, বাচ্চা কাচ্চা পালবা, এটাই তোমাকে কাজ। আমাদের বংশে মাইয়া গো 18 বছর হবার আগেই বিয়ে দিয়ে দেয়, বুড়ি কইরা মাইয়া বিয়ে দেয় না। দেখো নাই তোমার ফুফুদের বোনদের 16 বছর হবার আগে বিয়ে দিয়ে দিয়েছে। আমি জান্নাত, ইন্টার প্রথম বর্ষে পড়ি। গ্রামের 51বর্তী পরিবারে আমার জন্ম। আমার পরিবারে মেয়েদের কোনো মূল্য নেই। দাদা বাবা চাচারা যা বলবে তাই মেনে নিতে হবে, এইটাই হলো 51বর্তী পরিবারের নিয়ম। নিজে সবকিছু বিসর্জন দিয়ে আমার চেয়ে দ্বিগুণ বয়সী মানুষের সাথে বিয়ে দিয়েছে। বাবার একটা কথাই ছিল, টাকার কাছে বয়সটা কোনো ফ্যাক্ট না, টাকা হলেই সবকিছু মানিয়ে নেওয়া যায়। ছেলে জনতা ব্যাংকের ক্যাশিয়ার, সরকারি চাকরি, এমন ছেলে সবসময় পাওয়া যায় না। আজ হোক কাল হোক পরের ঘরে তো যেতেই হবে, সারা জীবন তো আর বাবার ঘরে থাকা যাবে না। আমি আমার বাবার কথা শুনে অবাক হয়ে যাই। বাবা একজন স্কুলের প্রধান শিক্ষক হয়ে তার তো এমন কথাটা শোভা পায় না। মেয়েরা হলো বাবা মার বোঝা, কথায় আছে না, কোলার গরু ঝোলারে দেয়, এমনি আমারও বুড়া লোকের কাছে বিয়ে দিয়ে দিয়েছে। আমি এই বিয়েতে একদম খুশি না, লোকটিকে কেমন কেমন দেখায়। বিয়ের আগের দিন দাদি আমাকে শিখিয়ে দিয়েছিল বাসরাতে কিভাবে কি করতে হয়। শুনে মেজাজ গরম হয়ে গিয়েছিল, তবুও কিছু করার নেই, মুখ বুজে সব কিছু হজম করলাম। বিয়ে করে আমাকে নিয়ে শ্বশুর বাড়ি, ঘর ভর্তি অনেক মেহমান, সবাই হাসাহাসি করছে, কিন্তু আমার মনের মধ্যে বিন্দু মাত্র আনন্দ নেই। কয়েকজন মিলে আমাকে একটা রুমে নিয়ে যায়। রুমে ঢুকে দেখি বিছানাটা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। বুঝতে পারলাম এইটাই বুঝি বাসর ঘর। এইটা বাসর ঘর ভাবলেই বুকটা হাহাকার করে ওঠে। বিছানায় বসে আছি একাকী চিন্তা ভাবনায়, কিন্তু কার জন্য বসে আছি ভালো লাগছে না কিছুই। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে এই বাসর রাতকে ঘিরে, হাজারো স্বপ্ন থাকে মনের ভেতরে। কারো স্বপ্ন পরিপূর্ণতা পায়, আবার কারো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সারাদিন জার্নি করে আসাতে খুব ক্লান্ত লাগছে আমার, মাথাটার বাঁ পাশে চিনচিন করে ব্যথা করছে, চোখে প্রচন্ড ঘুম পেয়েছে, ঘুমাতে পারলে ভালো লাগতো। হঠাৎ দরজা খোলার শব্দে বুঝতে পারলাম আমার স্বামী রুমে এসেছে। বুকের ভেতরে আচমকাই ভয় কাজ করছে, মনটা ছটফট করছে তার আগমনে। রুমের লাইট জ্বালিয়ে সেই টেবিলের কাছে গিয়ে গ্লাসে ঢেকে রাখা গরম দুধটা ঢকঢক করে অর্ধেকটা খেয়ে নিয়ে বাকি দুধটা গ্লাসে করে বিছানার উপরে এসে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দুধটা খেয়ে নাও। দুধের গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে নাক বন্ধ করে খেয়ে নিলাম। দুধের গ্লাসটা আমার হাত থেকে নিয়ে টেবিলের উপরে রাখলো। আমি সেই সুযোগে দাদির কথা মতো বিছানায় দিয়ে নেমে তার পায়ে সালাম করলাম। আমাকে তুলে বিছানায় বসিয়ে তিনি বলল, জান্নাত, তুমি পড়াশোনা করে এসব সালাম করার রীতিনীতি চেঞ্জ করতে পারলে না? আমার সাথে চলাফেরা করতে হলে এসব গ্রামের চালচলন করা যাবে না, তোমাকে স্মার্টভাবে চলতে হবে। তুমি শুধু আমাকে খুশি রাখবে আর আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করব। জানো জান্নাত, একটা মেয়ে পারে একজন পুরুষের সমস্ত চাহিদা পূরণ করে তাকে সবসময় নিজের করে আগলে রাখতে। পুরুষদের তো একটাই চাহিদা, ওটা পূরণ করতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী হতে পারবে তুমি। বাসরাতে স্বামী নামক মানুষটির কাছ থেকে এমন কথা শুনে আমার এতটাই খারাপ লাগছিল যেটা কল্পনার বাহিরে। ইচ্ছে করছিল এখনই একে ডিভোর্স দিয়ে চলে যাই, কিন্তু আমাদের সমাজ বলে একটা কথা আছে, যার কারণে মুখ বুজে মেনে নিতে হবে। আমার সাথে আজকেই প্রথম তিনি কথা বলেছেন, আর প্রথম দিনেই তিনি বলে দিয়েছেন তার চাহিদা পূরণ করতে হবে। ভালোবাসা কি বাজারের পণ্য যে টাকা হলেই কেনা যায়? স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আল্লাহর দান। একজন স্ত্রী তার সব কিছু উজাড় করে তার স্বামীকে ভালোবাসতে চেষ্টা করে, কিন্তু এটি কি শুনছি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। জান্নাত, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? রাত অনেক হয়েছে, চলো শুয়ে পড়ি। তুমি কি এত ভারী শাড়ি আর গহনা পরে ঘুমাবে? তাইলে তো আমার ঝামেলা হবে। কিসের ঝামেলা? বারে, আজকে তো আমাদের বাসর রাত, সেটা কি তুমি ভুলে গেছো? না,
সোহান আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এটার ভেতরে 2 পিস একটা নাইটি আর পিল আছে। শাড়িটা চেঞ্জ করে এটা পরে এসো, আর ওষুধটা খেয়ে নাও। আমি জব নিয়েছি মাত্র 5 বছর, তাই এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাচ্ছি না। প্যাকেটটা খুলে নাইটিটা হাতে নিতেই কেমন জানি লাগছে আমার। কোনোদিন এমন পোশাক পরিনি। তার উপরে পিল দেখে মেজাজ গরম হয়ে গেল। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? পরে নাও। লজ্জা শরমের মাথা খেয়ে অবশেষে শাড়ি খুলতেই সোহান বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। এদিকে আমার তো লজ্জায় চোখ বন্ধ হয়ে যাওয়ার পালা। সোহান এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ওয়াও জান্নাত, কি ফিগার তোমার, কি স্লিম তোমার পেটে। আমি তো পাগল হয়ে যাচ্ছি। ইচ্ছা করছে পেটের উপরে কিস করি। আমি হাত দিয়ে ব্লাউজের হুক খুলতে নিলে সোহান বাদ সাধল। না জান্নাত, আমি খুলবো। সোহান ব্লাউজের হুক খুলতেই আমি পুরো স্তব্ধ হয়ে যাই। একে একে শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে আমার দিকে তাকিয়ে আছে সোহান। বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগছে না। একজন স্বামী বাসর রাতে তার স্ত্রীর দিকে এতটা কুনজরে তাকানোটা মানায় না। সোহান আমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, মনে হচ্ছে আমাকে ছিঁড়ে খাবে। প্রথম রাতেই এই মানুষটার প্রতি আমার ঘৃণা জন্মে গেল। তার চোখের দিকে তাকাতেই মেজাজ গরম হয়ে যাচ্ছে, তাতে দাঁত কেটে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সোহান আমাকে ছেড়ে বিছানার উপরে যায়। নাইটি পরে তার সামনে দাঁড়িয়ে আছি। সে বালিশের উপরে হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমার হাত ধরে বলল, দাঁড়িয়ে কেন? আমার কাছে আসো। আজ আমাদের বাসর রাত, স্বামী স্ত্রীর শ্রেষ্ঠ রাত এটা, যাকে আমি স্মরণীয় করে রাখতে চাই। আমার হাত ধরে নিজের কাছে টেনে নিল। আমার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে আলতো করে চুমু দেয়। এক পর্যায়ে বালিশের উপর শুইয়ে দেয়। তারপর আস্তে করে পেটের উপরে চুমু দিতেই আমি চুমুর স্পর্শে কেঁপে উঠি। সোহান আমাকে বলল, জান্নাত, আমি কি আজকে তোমার সাথে ফিজিক্যালি অ্যাটাচড হতে পারি, যদি তুমি অনুমতি দিতে? তার কথা শুনে আমি পুরো অবাক। এতক্ষণ যে মানুষটা নিজের মতো করে চুমু খাচ্ছিল, হঠাৎ সে অনুমতি চাইছে। জান্নাত, বলো না কেন? আমি আমার স্বামী, আপনি আমার স্বামী। আপনি চাইলে তো আমার সাথে ফিজিক্যাল অ্যাটাচড হতেই পারেন, এতে অনুমতির কিছু নেই। তাহলে তোমার সমস্যা তো নেই? না। তারপর সোহান আমার মাঝে ডুব দিল, আর আমিও তার মাঝে। কিন্তু আমাকে পেয়ে সোহান এত পরিমাণে আকৃষ্ট হয়েছিল যেন সেই রাতের জন্য নিজেকে ভুলে গিয়েছিল। তখন আমি উপলব্ধি করেছিলাম সোহানের ছোঁয়ায় কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু চাহিদা মেটানো। নিজের চাহিদা মেটানোর জন্য মরিয়া হয়ে গিয়েছিল। বারবার আমার সাথে ফার্স্ট টাইম ছিল বলে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সেদিকে সোহানের কোনো খেয়াল ছিল না। মুহূর্তের ভেতরে স্বামীর নামটার প্রতি অধিক থেকে অধিকতর ঘৃণা জন্ম হয়ে গিয়েছিল। সোহানের চাহিদা মিটে গেলে আমাকে ছেড়ে দিয়ে ক্লান্ত হয়ে অপর পাশ দিয়ে শুয়ে পড়ে। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। বুকের কষ্টটা মাটিতে চাপা দিয়ে লাগেজ খুলে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে ঝর্ণার পানি ছেড়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। দীর্ঘ 1 ঘন্টা পানির নিচে দাঁড়িয়ে থেকে চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। রুমে এসে দেখি সোহান বালিশের ভেতরে মুখ বুজে ঘুমোচ্ছে। আস্তে আস্তে রুমে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো আনমনে আঁচড়াচ্ছি। দরজায় ঠক ঠক শব্দে সোহান আড়মোড়া দিয়ে উঠে দরজাটা খুলে দিল। সোহানের বড় বোন এসে বলল, তোর সাথে দেখা করতে নীলই এসেছে। তুমি ওকে বসতে বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। আপু চলে গেলে সোহান ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে বেরিয়ে এসে ড্রয়িং রুমে গেল। কেমন আছিস নিলয়? এই তো ভালো। তুই যে বিয়ে করছিস আমাকে একটু জানালেও না। তুই এত হারামি কবে থেকে হলি? নিলয় প্লিজ, আমার কথাটা আগে শোন, তারপর তোর যা ইচ্ছা বলিস। মুখটা বাঁকা করে নিলয় বলল, হ্যাঁ বল, কি বলবি? বিয়েটা হঠাৎ করে হয়েছে, ইভেন আমি নিজেও জানতাম না। বিয়ের দিন জানতে পারি, তাই তোকে জানাতে পারিনি। এখন তুই বল, এখানে আমার দোষ কোথায়? তা অবশ্য ঠিক, হঠাৎ করে হলে জানানো সম্ভব হয় না, এটাই স্বাভাবিক। এখন বল তুই কি খাবি, গরম না ঠান্ডা? আমি কিছু খাবো না, মাত্রই নাস্তা করে চলে এসেছি। বিকেলে আবার জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হবে। আন্টি আঙ্কেল কেমন আছেন? মা ভালো আছেন, তবে বাবার শরীরটা একটু খারাপ।
বয়স হয়েছে তো, শরীরে রোগ জমে গেছে। আমার কাজ শেষ করে ঢাকায় ফিরে বাবাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব। তাই কর। শোন, ভাবিকে একটু নিয়ে আয় তো, দেখা করে চলে যাব। ঠিক আছে, 2টা মিনিট অপেক্ষা কর, আমি গিয়ে নিয়ে আসছি। রুমে গিয়ে বলল, আমার সাথে একটু আসো তো, আমার বন্ধু তোমাকে দেখতে এসেছে। আমি মাথায় ঘোমটা দিয়ে বিছানা দিয়ে নামতে যাব, তখনই সোহান বলল, জান্নাত, তুমি এত বড় ঘুমটা টেনে আমার বন্ধুর সামনে যাবে, কি বলবে ও বলো তো? ভাববে আমি কত স্মার্ট, আর বউটা পুরাই। আর কিছু বলল না। মাথায় ঘোমটা দিয়ে পরপুরুষের সামনে যাওয়াটা আজকাল রীতি হতে পারে, কিন্তু ইসলামী মেয়েদের পর্দা করা ফরজ। এখন আপনি যখন বলছেন, তাহলে মাথায় ঘোমটা খুলেই যাব, কারণ স্বামীর আদেশ তো আর ফেলে দেওয়া যাবে না। বলে আমি সামনের দিকে পা বাড়ালাম। আমার পেছনে সোহান আসতে লাগলো। আমি গেস্ট রুমে ঢুকেই সোহানের বন্ধু নিলয় দাঁড়িয়ে যায়। সোহান নিলয়ের কাঁধে হাত রেখে বলল, তুই দাঁড়িয়ে গেলি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, সমস্যা হয়নি। এ বুঝি আমার ভাবি যে। এই তো ভাবি, জানাতে এই হলো আমার বেস্ট বন্ধু নিলয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, নতুন পরিবেশে এত ভালো ঘুম হচ্ছে তো। আমার বন্ধুটা কতটা স্মার্ট, তবুও গ্রামের মেয়েকে বিয়ে করেছে। তবে আপনার মতো এত সুন্দরী মেয়ে পেলে যে কেউ বিয়ে করবে, ইভেন আমি হলেও করবো। সুন্দরী মেয়ে সব ছেলেরাই পছন্দ করে। আসলে নতুন পরিবেশে কখনো মা বাবাকে ছেড়ে কোথাও রাত্রি যাপন করিনি, তাই রাতে ঘুমটা ভালো হয়নি। সকাল থেকে কিছুটা মাথা ব্যথা করছে। ভাবি, আপনার চুলগুলো তো সব ভিজে চপচপ করছে। সকালে গোসল করেছেন বুঝি? নিলয়ের কথাগুলো শুনে একদম ভালো লাগছে না। কি ধরনের কথা বলছে সে? আর আমার স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে আর হাসছে। দাঁতে দাঁত কেটে নরম গলায় বললাম, গতকালকে সারাদিন জার্নি করে আসাতে খুব ক্লান্ত ছিলাম, তার উপর অনেক গরম, তাই সকালবেলায় গোসলটা সেরে নিলাম। ও আচ্ছা। ভাবি, আমি ভাবলাম অন্য কিছু। সোহানকে হালকাভাবে ধাক্কা মেরে বলল, কি শালা, বাসরাতে কিছু করিসনি? আচ্ছা, আপনারা কথা বলেন, আমি রুমে যাচ্ছি, মাথা ব্যথা করছে। হারছি আর ইচ্ছে মতো গালি দিচ্ছি। এটা কি বন্ধু নাকি অন্য কিছু? আগে জানতাম মেয়েদের নাকি লজ্জা শরম কম, তাই 2টা বান্ধবী একসাথে হলে পরে হাজারো রকমের কথা নিয়ে আলাপ আলোচনা করে। কিন্তু এখানে তো দেখছি উল্টো। শরীরটা বড্ড খারাপ লাগছে। তার উপরে গতকালকে কিছু না খাওয়ার কারণে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। নিলয় সোহানকে বলল, তোর বউটা তো একদম কুচি, বয়স তো মনে হয় 17 কি 18 হবে। এত পিচ্ছি মাইয়া তোর ওয়েট সামলাতে পারবে? সোহান বলল, শেষ কেন বল আমাকে। জান্নাত পিচি হলেও খুবই সেক্সি। গতকালকে প্রথম দিনে আমার মন ভরিয়ে দিয়েছে। কি বলিস? কথাটা সত্যি? একদম। আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে আমার ওয়েট মেয়েটা সহ্য করতে পারবে কিনা। প্রথমবার একটু সমস্যা হলেও পরে সব ঠিকঠাক ছিল। কয়েকবার মানে কি? বাসর রাতে এত? এই শালা, তুই কি আমার পরীক্ষা দিতে আসছিস? তোর না কাজ আছে, যা বাসায় গিয়ে সেগুলো কর। আমি জান্নাতের কাছে যাব। এখন তো তুই বিয়ে করেছিস, তাই সেখানে তো আর যাবি না। এখনও শিওর না, দেখা যাক সামনে কি হয়। বলেই সোহান বসা ছেড়ে উঠে চলে গেল। নিলয়কে বিদায় দিয়ে নিজের রুমে ঢুকে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে সোহান। আমি পেছনে ফিরে সোহানকে দেখে বললাম, আপনার মোবাইলে টাকা আছে? আছে, কিন্তু কেন? বাবার কাছে কল দিব, খুব ইচ্ছে করছে কথা বলতে। ঠিক আছে, দাঁড়াও, আমি কল দিয়ে তোমাকে দিচ্ছি। সোহান কল দিয়ে আমাকে মোবাইলটা দিয়ে বলল, তুমি কথা বলো, আমি মায়ের কাছে যাচ্ছি। আচ্ছা। রিসিভ হতেই বাবার কথা শুনে হ্যালো বাবা বলতেই বাবা কেঁদে দিয়ে বলল, জান্নাত মা, কেমন আছিস তুই? শরীর ভালো তো? আমি কথা বলতে পারছিলাম না, কেমন জানি কষ্টে গলাটা আটকে যাচ্ছে। কাঁদো কাঁদো হয়ে বললাম, তোমাদের অনেক মনে পড়ে বাবা। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? জামাই কোথায়? মারে, নতুন জায়গা, নতুন পরিবেশ, সবার মন জয় করে চলবি। স্বামী যা বলবে তাই অক্ষর অক্ষরে পালন করবি। তুই যাওয়ার পরে তোর মা অসুস্থ হয়ে পড়েছে, সারাদিনে কিছু মুখে দেয়নি। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বাবা মায়ের কাছে দাও, কথা বলবো। সারা রাত ঘুমাতে পারেনি, একটু আগেই ঘুমিয়েছে। ঠিক আছে বাবা, ডাক্তার কি বলে আমাকে জানিও, এটা তোমার জামাইয়ের নাম্বার। বাবার সাথে কথা বলে ভীষণ খারাপ লাগছে আমার। মায়ের সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছে, খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না।
সোহানের ছোট বোন সাথে এসে নাস্তা খেতে ডাক দিল। ভাবি, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো। আমি মাথায় ঘুমটা দিয়ে ডাইনিং রুমে ঢুকলাম। সোহান আমার দিকে ভ্রু কুচকে তাকায়। আমি দেখেও না দেখার ভান করে চেয়ারে বসলাম। সোহানের মা একে একে সবাইকে নাস্তা বেড়ে দিয়ে তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। টেবিলে ভর্তি লোকজন। খুব লজ্জা লাগছে এতগুলো লোকের সামনে বসে খেতে, কিন্তু কিছু করার নেই। সোহান নাস্তা খেয়ে উঠে গেল। একে একে সবাই চলে যায়, আমি সবার শেষে রয়ে গেলাম। আমার খাবার দেখে সোহানের মা রহিমা বেগম বলল, কি রে মা, তুই তো কিছুই খাচ্ছিস না, তোর কি লজ্জা লাগছে? না মা, ঠিক আছে। সাথে এসে কাঁধের উপর হাত রেখে বলল, মা, তুমি ঠিকই বলেছ। ভাবি মনে হয় ভীষণ লজ্জাবতী। আসলে ভাবি, তুমি আমার চেয়ে বয়সে ছোট, তবুও তোমাকে ভাবি বলতে আমার খুবই ভালো লাগছে। জানো ভাবি, তোমাকে প্রথম দেখেই বাবার খুব পছন্দ হয়। পরে যখন তোমার বয়সটা জানতে পারে তখন কিছুটা পিছুপা হয়ে যায়। তবুও বাবার কেমন জানি তোমাকে তার পুত্রবধূ হিসেবে মনে ধরেছে। তোমার এই কম বয়সের কথা ভাইয়াকে বললেই তো সে পুরো খেপে যায়। বাবাকে বলে আমি কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না। যখন বাবা এক ধমক দেয় তখনই ভাইয়া রাজি হয়ে যায়। সাথের কথা শুনে আমার খুব হাসি পায়, আবার কান্নাও আসে। যে মানুষটা এত কম বয়সে মেয়েকে বিয়ে করতে চায়নি, অথচ সে প্রথম দিনেই এইভাবে আচরণ করেছে, তাতে আমি মারা যেতেও পারতাম। সাথী, তুমি কি সবার ছোট? হ্যাঁ ভাবি, আমি সবার আল্লাদি। আমরা 4 ভাই বোন। ছোট ভাইয়া বিয়ে করে ভাবিকে নিয়ে আমেরিকাতে থাকে। বছরে একবার করে দেশে এসে বেশিটা সময় শ্বশুর বাড়িতেই কাটিয়ে দেয়। তাই তাদেরকে আমরা কেউই পছন্দ করি না। এক কথায় বলতে পারো আমার ভাই হলো বউয়ের আঁচলের তলে লুকিয়ে থাকা শয়তান। রহিমা বেগম সাথীকে একটা ধমক দিয়ে বলল, এটা কি ধরনের কথা? বড়দের সম্পর্কে কিভাবে মন্তব্য করতে হয় জানিস না? আমাদের শিক্ষায় কি ভুল ছিল যার কারণে তুই এভাবে কথা বলছিস? সত্যি কথায় আমি আমার বাপকেও ছাড়ি না, আর সে তো আমার ভাই। এই মেয়েটা আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। কথাটা বলেই তিনি চলে যান। সাথী, তুমি খুব প্রতিবাদী মেয়ে, তোমার কথাগুলো ভালো লাগছে। ভাবি, তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? আমার না হিংসে হচ্ছে। আচ্ছা, হিংসে করে লাভ নেই, তোমার কথা বলার ধরনও খুব সুন্দর। ভালোবাসা ভাবি। ও হ্যাঁ ভাবি, যা বলতে চাইছিলাম, বড় বোন সিলেটে থাকে। খুব আফসোস করেছে বিয়েতে আসতে না পেরে, কারণ দুলাভাই ছুটি পায়নি। তার বাবা মারা যাওয়ার সময় তার পাওনা ছুটি কাটিয়ে ফেলেছে। জুলাইয়ের আগে কোনো ছুটি নিতে পারবে না আর। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আপুর সাথে তোমাকে ভিডিও কলে পরিচয় করিয়ে দিব। জানো, আমার আপুটা না খুব মিশুক। তোমাকে পেলে সে খুব খুশি হবে। ছোট ভাবিকে সে কত ভালো জানতো, নিজের বোনের মতো জানতো। আমাকে একটা কিছু কিনে দিলে তাকেও দিত। যদি আমি কিছু বলতাম তখন আমাকে বুঝাতো, তুইও তো একদিন পরের ঘরে যাবি। তাই ঋতুর জায়গায় নিজেকে কল্পনা করে তারপর রাগ করতে আসিস। আমি তখন উপলব্ধি করতে পারলাম ভাবি। ভাবলাম আসলেই তো একটা মেয়ে তার পুরো পরিবারকে ছেড়ে অচেনা একটা পরিবারে আসে। সেখানে যদি তাকে ভালোবাসা না দেওয়া হয় তাহলে তার দুঃখ রাখার মতো কোনো জায়গা থাকে না। সোহান দরজার সামনে দাঁড়িয়ে সাথীকে ডাক দিয়ে বলল, তোদের গল্প শেষ হয়েছে, তাহলে জান্নাতকে পাঠিয়ে দিস। সোহানের কথাটা আমার কাছে বেমানান লাগছে। বিয়ে হলো মাত্র একদিন, তার ভেতরে বোনের কাছ থেকে আমাকে ডেকে নিচ্ছে। তার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। রুমে এসে দেখি পায়ের উপর পা তুলে বিছানায় শুয়ে শুয়ে পা দুটো নাড়াচ্ছে। রুমে ঢুকতে ঢুকতে সোহানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, জান্নাত, তোমার কি বুদ্ধিশক্তি লোপ পেয়েছে নাকি? তুমি ডাইনিং টেবিলে এভাবে এত বড় ঘুমটা টেনে দিয়ে গেছো কেন? শোনো, এটা তোমার গ্রামের পরিবেশ না। আমাদের সোসাইটি আর তোমাদের সোসাইটি একরকম না। তাই আমার সাথে চলাফেরা করতে হলে নিজেকে আমার মতো করে তৈরি করতে হবে। তোমাকে এইভাবে সাথে নিয়ে বের হলে আমার সব বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসি তামাশা করবে, কিন্তু আমি এমনটা চাই না। তুমি দেখতে সুন্দরী তাই বলে চলাফেরা গ্রামের মতো গাইয়াভাবে চলতে পারবে না, কথাটা মাথায় রেখো। কিছু বলবেন? দেখুন, আমি গ্রামের পরিবেশে বড় হয়েছি, তাই শহরের মতো নিজেকে বানাতে অনেকটা সময় লাগবে। এখন আপনি যদি বলেন এই মুহূর্তে আমাকে তারা এনে দাও, আমি কি এটা আদৌ পারবো না, কারণ তারা এনে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তেমনি আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব, কিন্তু সফল হব কিনা জানি না।
জান্নাত, তোমাকে তৈরি হতেই হবে, কারণ আমার সমাজে একটা মূল্য আছে। আমি একটা সরকারি ব্যাংকের ক্যাশিয়ার, সবাই আমাকে স্যার বলে ডাকে। আর সেই স্যারের বউ যদি এখনকার সময়ে বিশাল লম্বা ঘুমটা দিয়ে চলাফেরা করে, তাহলে সেটা কেমন লাগবে তোমার দৃষ্টিতে বলো? জানি অনেক খারাপ লাগবে, কিন্তু আমাকে বিয়ে করার সময় আপনি তো জানতেন আমি গ্রামের মেয়ে, তখন কেন এসব ভাবেননি? কারণ তোমাকে দেখে আমি দুনিয়া ভুলে গেছিলাম, যার কারণে মাথায় কিছুই কাজ করেনি। কিন্তু এখন আফসোস হচ্ছে যে আমি হয়তোবা ভুল করেছি, বিশাল ভুল, যার মাসুল সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। স্বামী নামক জন্তুটার কাছ থেকে এমন কথা শোনার পরে আমার পায়ের নিচের জমি ফাঁকা হয়ে গেছিল। আমার তো সব কুল শেষ হয়ে গেছে। আমার জীবনটা আমার পরিবার নষ্ট করে দিয়েছে শুধুমাত্র একজন সরকারি চাকরিজীবী ছেলে দেখে। কিছুক্ষণ বাদে সোহান আলমারি খুলে কাপড় বের করে রেডি হচ্ছে। আমি তার দিকে তাকিয়ে আছি। ঘড়ির দিকে আর চোখে তাকিয়ে দেখি 8:50 বাজে। মনে মনে ভাবলাম এত সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছে, জিজ্ঞেস করব না থাক, যদি আবার উল্টোপাল্টা কিছু বলে। আমি খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছি, মুখটা জানলার দিকে ফিরিয়ে রেখেছি। সাথে খক খক করে কাশি দিয়ে রুমে চা নিয়ে আসলো। সোহানকে রেডি হতে দেখে বলল, ভাইয়া তুমি এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছ? ব্যাংকে যাব। আজকে তুমি ব্যাংকে যাবে মানে? তুমি না 7 দিনের ছুটি নিয়েছো? ছুটি নিয়েছি তো কি হয়েছে, আমার জরুরি কাজ আছে, তাই যাওয়া লাগবে। ভাবিকে একা রেখে যাওয়াটা কি ঠিক হবে এই মুহূর্তে? তোর ভাবি, তুই সামলা, আমি কাজে যাচ্ছি। সাথীর চায়ের মগ দুটো হাতে নিয়ে আমাকে একটা দিয়ে আরেকটা নিজে খেতে লাগলো। মগে চুমুক দিয়ে সাথী বলে, কার চা কে খায়? ভাইয়া আজকে এত সেন্টিমেন্টাল হয়ে গেল কেন বুঝতে পারলাম না। আচ্ছা ভাবি, তোমার সাথে কি ভাইয়ার কিছু হয়েছে? আমার সাথে আবার কি হবে, আমি কিছু জানি না। ভাইয়াটা খুব জেদি, তবে মনটা না খুব ভালো। আচ্ছা ভাবি, তুমি না কলেজে ভর্তি হয়েছিলে? হ্যাঁ হয়েছিলাম তো, তার মাসখানেকের ভেতরেই তো বিয়ে হয়ে গেল। তোমার পড়তে মন চায় না? খুব চায়। পড়াশোনার মতো আনন্দের জীবন আর কোথাও পাওয়া যায় না। আমার পড়তে খুব ভালো লাগে। এখন ইচ্ছা থাকা সত্ত্বেও পড়তে পারছি না বলে খুব আফসোস লাগছে। মগে শেষ চুমুক দিই। তুমি চা খাও ভাবি, আমি মায়ের কাছে যাচ্ছি। চা খাওয়া শেষ করে মগ দুটো নিয়ে কিচেনে ঢুকে ধুয়ে টেবিলের উপর করে রাখলাম পানি ছড়ানোর জন্য। সোহানের বাবা আমার হাতে পানি দেখে বলল, কিরে মা, বিয়ে হলো আজ 2 দিন, তার ভিতরে তুই রান্নাঘরে কেন এসেছিস? জানিস তো মেয়েদের সারা জীবনের সাথী হলো রান্নাঘর, তাই যতদিন না যেয়ে থাকতে পারবি ওটাই তোর বোনাস। তাছাড়া বাড়িতে 2 জন কাজের লোক আছে, তোর শাশুড়ি আর ননদ আছে, তাই রান্না নিয়ে তোর ভাবা লাগবে না। তুই যা রুমে গিয়ে বিশ্রাম নে। বাবার কথায় মনের ভেতরে শান্তি পেলাম। লোকটা আসলেই খুব ভালো মানুষ, কিন্তু তার জন্মের ছেলেরা এমন বেয়াদব কেন? কাউকে তো সম্মান দেয়ই না, মা বাবাকে দেয় কি না আল্লাহ ভালো জানে। দুপুরে কোনো রকমে খেয়ে হাঁটাহাঁটি করে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। বিকেল 5:30 দিকে সাথীর ডাকে ঘুম ভাঙলো আমার। শোয়া থেকে উঠে আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বললাম, দাঁড়িয়ে কেন, ভেতরে আসো। না ভাবি, ভেতরে আসতে পারবো না, তুমি আমার সাথে আসো, আমরা ছাদে যাব। এখন? হ্যাঁ, বিকালের রৌদ্রের তাপ কমে গেলে ছাদে হাঁটতে ভালো লাগে, মনের মাঝে স্বস্তি ফিরে আসে। যেন ভাবি, আমার মন খারাপ হলে না আমি ছাদে যাই, খুব ভালো লাগে। আচ্ছা ভাবি, তোমাকে যদি কলেজে ভর্তি করে তাহলে তুমি পড়াশোনা কি করবে? সাথীর কথায় অবাক হয়ে চমকে উঠলাম। আমতা আমতা করে বললাম, তুমি কি সত্যি বলছো নাকি মিথ্যা বলছো? যদি সত্যি বলে থাকো তাহলে বলবো হ্যাঁ, আমি পড়াশোনা করতে চাই, আমার চাকরি করার খুব ইচ্ছা। এ মা, ভাবি চাকরি করার কথা ভুলেও মুখে আনবে না। আমরা সবাই মেয়েদের চাকরিকে সাপোর্ট দিই, কিন্তু ভাইয়া পছন্দ করে না। তিনি যদি জানতে পারে তুমি পড়াশোনা করে চাকরি করতে চাও, তাহলে এখানেই পড়াশোনা করার কথাটাকে কবর দিতে হবে। আমার ভাইয়ের এক কথা, মেয়েরা শুধু সংসার করবে, বাচ্চা দেখাশোনা করবে, সাথে স্বামীর দেখাশোনা করবে। চাকরি করলে মেয়েদের নাকি চোখ ফুটে যায়, তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। সাথীর কথা শুনে মুখ চেপে হাসলাম। আমি তো ভাবছিলাম সোহান সামাজিক, কিন্তু এখন তো দেখছি পুরাই অসামাজিক। তার মন মানসিকতা তো সেকেলের মানুষদের মতো। সাথে শোন, তোর ভাই যেহেতু মেয়েদের পড়াশোনাকে ভালো চোখে দেখে না, তাই এসব শুনে আমিও পড়াশোনা করতে চাই না। আমি সংসারে ঝামেলা চাই না, ঝগড়াঝাটি একদমই পছন্দ না।
আচ্ছা, আমি মায়ের সাথে এই ব্যাপারে কথা বলবো। ভাবি, এখন প্লিজ চলো না, ছাদে যাই। চলো। সাথীকে সাথে নিয়ে ছাদে উঠলাম। কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরির পরে সাথীকে বললাম, সত্যি তোমাদের ছাদটা খুব সুন্দর। সন্ধ্যার পরে আরো ভালো লাগে চারদিকের পরিবেশটা। সাথী, ছাদটা তো খালি পড়ে আছে, এখানে বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ তো লাগাতে পারো। নিজের গাছের তাজা জিনিস খাওয়ার মজাই আলাদা। থাকলে মন্দ হতো না, কিন্তু কে লাগাবে বলো? কারো কাছে তো সময় নেই। এখন থেকে আমি লাগাবো, আমার বাগান করার খুব শখ। সত্যি ভাবে তুমি লাগাবে? তাহলে তো ভালোই হবে, তাজা সবজি খেতে পারবো। মাগরিবের আজান কানে ভেসে আসতে আমি সাথীকে বললাম, আজান দিচ্ছে, চলো আমরা নিচে যাই। নিচে নেমে আমি আমার রুমে ঢুকে অজু করে নামাজ আদায় করে মায়ের রুমে ঢুকলাম। মা জায়নামাজে বসে তসবিহ পড়ছে। আমি আমার আওয়াজ শুনে কিছুক্ষণ পরে বলল, জান্নাত, কিছু বলবি? না, একা একা রুমে ভালো লাগছে না, তাই আপনার সাথে গল্প করতে চলে আসলাম। বেশ তো, তুই তোর রুমে গিয়ে বস, আমি কিছুক্ষণ পরেই তোর কাছে আসছি। আচ্ছা মা। কিছুক্ষণ পরে মা ট্রেতে করে খাবার নিয়ে এসে বিছানার উপর রাখলো। মা, আপনি এসব কেন করলেন? আমার তো পেট ভরা। সেই দুপুরবেলা কাকের ঠোঁটে করে ভাত খেয়েছিস, সেগুলি কি এখনো তোর পেটে আছে? বেশি কথা না বলে ফলগুলো খেয়ে নে। মায়ের কথা মতো ফল খাওয়া শুরু করলাম। মা কফি খেতে খেতে বলল, জান্নাত, তোর সাথে আমার কিছু কথা ছিল। জি মা, বলুন। আমি যদি তোকে কলেজে ভর্তি করি তাহলে তোর আপত্তি আছে? না মা, আমার পড়াশোনা করতে ইচ্ছে করে। আমি সেটা তোর ভাবভঙ্গি দেখেই বুঝতে পারছি। তাছাড়া সোহানের বাবা এত কম বয়সী এবং অল্প শিক্ষিত মেয়ের সাথে ছেলেকে বিয়ে করিয়েছে বলে সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করছে। অনেকে রাগ করে বিয়েতে আসেনি, যদিও ঘরোয়াভাবে বিয়েটা অনুষ্ঠান করেছি। সোহানের ছোট ভাইয়ের কথা তো সাথে তোকে বলেছে, তবুও আমি আরেকটু বলছি। আমার ছোট ছেলে রিলেশন করে বিয়ে করেছে, তারই ক্লাসমেট ঋতুকে। বিয়ে করে আমাদের জানায়নি। বিয়ের 5 বছর পর যখন সজল আমেরিকাতে চাকরি হয়, তখন আমরা বিষয়টা জানতে পারি। এটা নিয়েও আমাদের আত্মীয় স্বজনরা হাসি ঠাট্টা করেছে যে বড় ভাই থাকতে ছোট ভাই আগে কেন বিয়ে করেছে, তাহলে কি বড় ভাইয়ের সমস্যা আছে? কিন্তু বিশ্বাস কর, সোহানের মতো ছেলেকে আমি পেটে ধরে গর্বিত। ওর মতো ছেলে হয় না। এখন আমি জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি। আমার কাছে 2টা রাস্তা খোলা আছে। 1, আত্মহত্যা করা। 2, তোকে শিক্ষিত করে সবার মুখে চুনকালি দেওয়া। সবার সাথে আমি চ্যালেঞ্জ করেছি, তোকে আমি শিক্ষিত করব। তার জন্য আমাকে যতটা কঠোর হতে হয় আমি হব। জান্নাত, কথা দে আমার মান রাখবি? কথা দিলাম মা। আজ থেকে তোর দায়িত্ব আমি নিলাম। আমি তোর গ্রামে গিয়ে ভর্তি ট্রান্সফার করিয়ে ঢাকা এনে ভর্তি করব। এত কষ্ট করবেন? এটা কোনো কষ্ট না মা, এটা হলো জেদ। কথাগুলো বলে মা চলে গেলেন। রাত 9টায় সোহান বাসায় এসে রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আমি বসে আছি চেয়ারের সাথে হেলান দিয়ে। সোহান এসে পেছন থেকে কোমরে হাত দিতেই চমকে উঠলাম। কি হলো, ভয় পেলে নাকি? এইভাবে এসে ধরলে ভয় পাবো না তো কি করব? ভয় পাওয়ার কি আছে? আমি ছাড়া এখানে আর কে আছে যে তোমাকে ধরবে? আচ্ছা যাই হোক, রাতে তাড়াতাড়ি খেয়ে রুমে চলে আসবে, দেরি করবে না। আজকে তোমাকে খুব বেশি আদর করব। আমি কোনো কথা না বলে চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকলাম। সোহান ডিনার সেরে রুমে এসে বিছানার উপরে ল্যাপটপ নিয়ে বসেছে। সাথে খেতে ডাক দিলে আমি চলে গেলাম। সোহান বিছানায় বসে আমার জন্য অপেক্ষা করছে। একটু পরে আমি রুমে আসলাম। সোহান ল্যাপটপের ভেতরে ডুবে আছে। আমি বিছানার কাছে আসতেই জিজ্ঞেস করলো, এত দেরি করলে কেন? কোথায় দেরি করলাম? দেরি না তো কি, কয়টা বাজে? 11টা। এখন লাইট বন্ধ করে এদিকে আসো। আচ্ছা, পিল খেয়েছো? না। কেন? আচ্ছা জান্নাত, তোমার কি সমস্যা? তুমি কি চাচ্ছ বলো তো? আমি কিছুই চাচ্ছি না। তাহলে? ব্যথায় কুঁকড়ে যাচ্ছি। সমস্ত শরীর বিষের মতো ব্যথা হয়ে আছে। হাত পা নাড়াতে পারছি না। সমস্ত শরীরে নখের আঁচড়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। ড্রয়ারের উপরে নিউসিন মলমটা পেয়ে ক্ষত জায়গায় লাগিয়ে চুপ করে হাঁটুর ফাঁকে মাথা লুকিয়ে বসে আছি। শাওয়ার নেওয়ার পরে অজু করে বেরিয়ে এসেছি। ফজর আজান কানে বাজতেই
ফ্লোরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করি। তারপর ফ্লোরে চাদর বিছিয়ে শুয়ে পড়লাম। সকালে সূর্যের আলোর রোশনি চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। হঠাৎ মনে পড়ল গতকালকে তো বাবা আর কল দেয়নি, কিন্তু কি করে তাকে বলবো বুঝতে পারছি না। যদি আবার রাগ করে, বলবে করেও বলা হয়নি। আর সোহানের ঘুম ভাঙলে আমাকে ইশারায় ডাক দিয়ে বলল, যাও আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। সোহানের কথা মতো কফি বানিয়ে এনে তার হাতে দিলাম। কফির মগে চুমুক দিয়ে আমাকে বলল, এত চিনি দিছো কেন? এরপর থেকে আরো কমিয়ে দিবে। 1 চামচ দিচ্ছি তো। আধা চামচ দিবে, এত চিনি আমি খাই না। ঠিক আছে, নেক্সট টাইম চিনি কম দিব। জান্নাত, এদিকে এসে আমার কপালটা টিপে দাও তো, প্রচন্ড ব্যথা করছে। আমি শাওয়ার নিয়েছি, আপনি আগে শাওয়ার নিয়ে পবিত্র হয়ে আসুন, তারপর আমি মাথাটা টিপে দিচ্ছি। বিছানা দিয়ে ধর্মর করে নেমে সোজা ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। চুলগুলো এদিক করছে তো ওদিক। আলমারি খুলে কাপড় বের করে রেডি হচ্ছে সোহান। আপনি এখন কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, মাথাটা টিপে দেই। এখন আর মাথা টিপে দেওয়া লাগবে না, তোমার মাথা তুমি টিপো। আচ্ছা, আপনি আমার সাথে খারাপ বিহেভ করছেন কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? দেখো, তোমার সাথে তর্কে যেতে চাই না। আমি আর কোনো উত্তর না দিয়ে চুপ করে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইলাম। সোহান বাসা থেকে বেরিয়ে যেতে নিলে সাথে ডাক দিল, ভাইয়া কোথায় যাও? কাজ আছে। নাস্তা করে তারপর যা। না, সময় নেই, তোরা খেয়ে নিস। সোহান কথাগুলো বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাইক চালিয়ে গেট খুলে বেরিয়ে যায়। রহিমা বেগম আসলে সাথী মাকে বলল, ভাইয়া শুধু ভাবির সাথে রাগ দেখায়, নাস্তা না করে বেরিয়ে গেছে। বুঝলাম না ছেলেটা কি চাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। বিয়ের পরে এখন মাত্রা গরম থাকে সবসময়। নতুন বউকে কি বলে তার কোনো ব্যালেন্স থাকে না। ভাবছি আমরা ভুল করলাম না তো জান্নাতের সাথে সোহানের বিয়েটা দিয়ে? জান্নাতের জীবনটা নষ্ট করলাম না তো? সকাল থেকে মনের মধ্যে কেমন কেমন যেন লাগছে। মায়ের শরীরটা তো খারাপ ছিল, বাবাকে রাতে কল দিতে বলার পরেও একটু কল দিয়ে জানালো না যে মা কেমন আছেন। খুব চিন্তা হচ্ছে মায়ের জন্য। হাজার হোক, মা তো বারবার শুধু আফসোস করছি। রহিমা বেগম দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসবো? জি মা, আসুন। আমার রুমে আসতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, আপনার যখন ইচ্ছা চলে আসবেন। কালকে সোহানের জন্মদিন, দেখতে দেখতে কতগুলো বছর পার করে ফেলেছে। জানিস, প্রতি বছর জন্মদিনটাকে বড় করে আয়োজন করা হয়, কিন্তু এবার তো আর শুভ আসবে না, যার কারণে ঘটা করেও আনন্দ করা যাবে না। শুভ অনেক আফসোস করছে। প্রতি বছর সোহানের জন্মদিনের আগে বেড়াতে এসে পুরো 1 মাস থাকে, তারপর যায়। সোহান মুখে কিছু না বললেও অন্তরে শুভকে খুব মিস করবে। মা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বল। শুভ কোথায় আছে? তাছাড়া সাথীর বলা অনুযায়ী তো আমার ছেলে 2 জন, সোহান আর সজল। তবে শুভ কে? রহিমা বেগম মুখ চেপে ধরে হাসলো, তারপর বলল, আরে ভাগী মেয়ে আমার, শুভ আমার বড় মেয়ে যে সিলেটে থাকে। অবশ্য নামটা ছেলে বলে তুই হয়তো চমকে গেছিস। শুভর পুরো নাম হলো সুবেকা সাদেকিন। শুভ, এবার বুঝতে পারছিস? জি মা। আচ্ছা শোন, আমি রান্না করতে যাচ্ছি, তুই বিশ্রাম নে। আমি রুমের ভেতরে পায়চারি করছি। নিজের কাছে মোবাইল না থাকার কারণে মায়ের খবরটা জানাতে পারলাম না। কষ্টে মনটা ছটফট করছে। বিছানায় আধা শোয়া অবস্থায় শুয়ে আছি। তখনই সাথী রুমে ঢুকলো। ভাবি, তোমার কি শরীর খারাপ? না। তবে কি বাড়ির জন্য মন খারাপ লাগছে? কথা হয়েছে বাসায়? গতকালকে কথা বলেছিলাম বাবার সাথে, তখন শুনেছি মায়ের শরীরটা খারাপ। সন্ধ্যার পরে ডাক্তার দেখাবে বলেছিল, কিন্তু এখন পর্যন্ত জানাতে পারেনি। আমার তো আর মোবাইল নেই, যার কারণে এখন চিন্তা হচ্ছে। ও আচ্ছা, এই কথা। তুমি একটু অপেক্ষা করো, আমি মোবাইল নিয়ে আসছি। ঠিক আছে। সাথে রুমে গিয়ে নিজের মোবাইলটা নিয়ে এসে বলল, ভাবি নাম্বারটা বলো, আমি কল দিয়ে দিচ্ছি তোমাকে। আমি নাম্বারটা দিয়ে হাতের নখ কাটতে লাগলাম আঙুল দিয়ে। চিন্তায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। বাসার নাম্বারটাতে কল দিয়ে বলে, নাও ভাবি, কথা বলো। মোবাইলটা কানের কাছে ধরে রিসিভ হতেই বললাম, বাবা মা কেমন আছে? এখন একটু ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, তুমি গতকালকে আমাকে কল দিয়ে জানাওনি কেন? জানো সারা রাত আমি কত চিন্তায় কাটিয়েছি।
মায়ের কাছে দাও, কথা বলবো। অনেক ঝামেলার ভেতরে ছিলাম, তাই তোকে কল দিতে পারিনি। দিলারা, নাও জান্নাতের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? হ্যাঁ মা। কথা বলার সময় আয়নাতে লক্ষ্য করলাম সোহান দরজার কাছে দাঁড়িয়ে আছে। তবুও তাতে ভ্রুক্ষেপ না করে মায়ের সাথে কথা বলতে থাকলাম। ভাইকে দেখে সাথী রুম থেকে বেরিয়ে যায়। সোহান গুটিসুটি পায়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু দেয়। সোহানের দিকে তাকিয়ে ইশারায় বললাম, একটু পর কথা বলছি। সোহান বুঝেও না বোঝার ভান করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সোহানের আদরে থাকতে না পেরে মাকে বললাম, মা তুমি তাহলে বিশ্রাম নাও, আমি পরে আবার কল দিব। কল কেটে সোহানের দিকে ফিরতেই সোহান আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। একটু পরে ছেড়ে দিয়ে বলল, কালকে সন্ধ্যার পরে বাইরে ঘুরতে যাব, রেডি থেকো। আচ্ছা। রাতে ডিনার করে রুমে এসে দেখি সোহান ল্যাপটপের মধ্যে ডুবে আছে। আমি যে কখন রুমে এসে তার পাশে শুয়ে পড়েছি সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি সোহানের দিকে তাকিয়ে দেখি ল্যাপটপ দেখছে আর মুচকি মুচকি হাসছি। বিষয়টা লক্ষ্য করেও কিছু না বলে চুপ করে চোখ বন্ধ করে রাখি। প্রায় ঘন্টাখানেক পরে চোখ খুলে দেখি সে এখনো ল্যাপটপের ভেতরে ডুবে আছে। এবার আর চুপ না থেকে ল্যাপটপের দিকে তাকাতে সোহানের হুঁশ আসে আর সাথে সাথে ল্যাপটপটা বন্ধ করে দেয়। কি ব্যাপার, আপনি আমাকে দেখে ল্যাপটপটা বন্ধ করে দিলেন কেন? কি করছিলেন এতক্ষণ বসে? কি আর করব, অফিসের কাজ করছিলাম। অফিসের কাজ করলে চেহারার রং এলোমেলো হয়ে গেল কেন? আপনি কি কিছু লুকাচ্ছেন? জান্নাত, তোমার কি মাথাটা গেছে নাকি? কি সব উল্টাপাল্টা বলছো? কি লুকাবো? আসলে তুমি যে গ্রামের মেয়ে সেটা তোমার কাজকর্মে বোঝা যায়। এসব নোংরা মানসিকতা ছেড়ে ভালো হও। আমি আর সোহানকে কিছু না বলে ওপাশ ফিরে শুয়ে পড়লাম। মধ্যরাতে কারো হাতের স্পর্শে চমকে উঠলাম। চোখ মেলে তাকিয়ে দেখি রুমটা অন্ধকার। ভয়ে ওপাশ ফিরছি না। আমার ধারণা সোহান তো ঘুমিয়ে গেছে। তবে কি আমি স্বপ্ন দেখেছি? কিছুই বুঝতে না পেরে আবারও চোখ বন্ধ করলাম। তবে এবার মনের ভেতরে ভয় ঢুকে গেছে। কিছুক্ষণ এইভাবে চুপ করে থাকলাম। ওপাশ ফিরে থাকার কারণে অন্য পাশ ফিরে দেখি সোহান আমার দিকে তাকিয়ে আছে। আমি তো ভয় পাবার মতো অবস্থা হয়ে কাঁপতে লাগলাম। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি এখনো ঘুমাননি? ঘুম আসছে না। তাহলে এইভাবে পেছন থেকে আমার গায়ে হাত দিলেন কেন? জানেন আমি কতটা ভয় পেয়েছি? তুমি কি ভীত নাকি? আমার জানা মতে গ্রামের মেয়েরা খুব সাহসী হয়, কারণ তাদের বাথরুম বাহিরে থাকে, যার কারণে রাতে একা একা যাওয়া লাগে। এটা সবার প্রতিদিনের অভ্যাস। আর তুমি ঘরে বসে ভয় পাচ্ছ? এটা তো বিশ্বাস করার মতো না। কথাটা সত্যি হলেও ঘুমের ভেতরে তো আর কেউ ধরেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:45 বাজে। আপনি এত রাত পর্যন্ত কি করছেন? কাজ ছিল। সারাদিন কাজ করার পরেও কাজ শেষ হয়নি আপনার? বাহ, ভালোই তো। এত কি কাজ আপনার যা রাত পর্যন্ত করতে হয়? জান্নাত, তুমি এত প্রশ্ন করো কেন? আজ পর্যন্ত আমার মা আমাকে এত কিছুর হিসেব চাইনি, আর তুমি কি না? মা চাইনি তো কি হয়েছে? এখন থেকে আমি চাইবো? আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। এদিকে এসো। আমি আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকলাম। কি হলো, তোমাকে কিছু বলেছি, কোনো রেসপন্স নাই কেন? রাত অনেক হয়েছে, ঘুমিয়ে যান। শুভরাত্রি। সোহান শোয়া থেকে উঠে টেবিল লাইটটা জ্বালিয়ে বলল, তোমার সমস্যা কি? আমি তোমার স্বামী, তাই আমার যখন ইচ্ছা তোমাকে ডাকবো, আর তোমার ইচ্ছা না থাকলেও আমার কাছে তুমি আসতে বাধ্য। আমি কোনো কথা না বলে উপাস করে ফিরতেই সোহান আরও ক্ষেপে যায়। জান্নাত, তুমি কি আমার সাথে মজা করছো? আমার এখন তোমাকে দরকার, ব্যাস দরকার। আমি না চাইতেই আবারও শুরু হলো শরীরের খেলা। যত দিন যাচ্ছে ততই সে আমার উপর ঝুঁকে পড়ছে। তার কাছে স্ত্রীর কোনো মূল্য নেই, তার শুধুমাত্র শরীরকে দরকার। এটা হলেই দুনিয়ার কোনো খেয়াল থাকে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা না করে বেরিয়ে যায় সোহান। বলে হাত ঘড়ি আর মোবাইলটা হাতে নিয়ে বেরিয়ে যায় সোহান। সোহানের প্রতিদিন এভাবে বেরিয়ে যাওয়াকে রহিমা বেগম ভালোভাবে নিচ্ছেন না। তিনি সিদ্ধান্ত নিলেন সোহানের সাথে তার কথা বলতে হবে। এদিকে জান্নাতের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সারা দিন চুপচাপ থাকে, রুমে বসে প্রায়ই একা একা কাঁদে, কারোর সাথে তেমন কথা বলে না। প্রথম যেমনটা এসেছিল তার চেয়ে অনেক শুকিয়ে গেছে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 1টি মাস। রহিমা বেগম এতদিন দেখছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি জান্নাতের ভেতরে। এভাবে চলতে থাকলে সবকিছু শেষ হয়ে যাবে। অবশেষে
দিশা পিশা না পেয়ে রহিমা বেগম সিদ্ধান্ত নিল যে জান্নাতকে বোঝাবে। রহিমা বেগম রুমে এসে জান্নাতের পাশে বসে গায়ে হাত দিয়ে বলল, মা, তোর কি শরীর খারাপ? না মা, আমি ঠিক আছি। জান্নাত, তুই আমাকে যতই বলিস তুই ঠিক আছিস, কিন্তু আমি জানি তুই ঠিক নেই। তোর মুখে থেকে তাকানো যাচ্ছে না, চোখে নিচে কালি পড়ে গেছে, দিন দিন শুকিয়ে কালো হয়ে যাচ্ছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। এভাবে চলতে থাকলে তোকে তো হসপিটালে ভর্তি করা লাগবে। আপনি যেসব ভাবছেন সেসব কিচ্ছু না। আমি জানি তোর উপরে শারীরিক এবং মানসিক দুটোর প্রেশারই পড়ছে, তুই সত্যিটা গোপন করছিস। মা, তোর বয়স কম, তোর বয়সে আমারও বিয়ে হয়, কিন্তু জানিস উনি আমাকে এতটা কেয়ার করেছে যেন আমি কখনো কষ্ট কি উপলব্ধি করতে পারিনি। কম বয়সে বিয়ে হলে মেয়েদের শারীরিক অনেক সমস্যা হয়। আমি জানি তোর উপরে অনেক ঝড় বইছে। স্ত্রীর যে স্বামীর বয়সের পার্থক্য যদি 5 বছরের ভিতরে হয় তাহলে খুব ভালো হয়। যখনই বয়সটা অনেক গ্যাপ হয়ে যায় তখনই দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং কম থাকে। কিন্তু আবার কথা আছে, সরকারি চাকরি করতে গেলে ছেলেদের বয়স অনেকটা বেশি হয়ে যায়। স্বামীর মন রাখতে গেলে নিজের সমস্ত সুখ বিসর্জন দিতে হয়, কিন্তু সবকিছুকে মানিয়ে নিয়ে চলার নামই জীবন। জান্নাত, এক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনকে বুঝতে হবে, না হলে মিলটা কখনো সম্ভব না। মা হয়ে তোকে এত কিছু বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কথাটা বলে চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে যায় রহিমা বেগম। সোহানের কথাবার্তা ইদানিং অন্যরকম হয়ে গেছে, মুখে যা আসছে তাই বলছে। আমার দিকটা এই 1 মাসে কখনো উঁকি দিয়েও দেখেনি, শুধু রাতের বেলা শরীরটা দেখেছে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত করে বাসায় ফেরাটা অভ্যাসে পরিণত হয়েছে সোহানের। কিছু বলতে গেলেই চট থাপ্পড় খেতে হয়। সব মিলে আমার জীবনটা এখন বিষাদময়। রাত 11টায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে ডিনার শেষ করে ল্যাপটপ নিয়ে বসেছে সোহান। এটা এখন প্রতিদিনকার কাজ হয়ে গেছে, ল্যাপটপে চ্যাটিং করা, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা। আমি শুধু দেখে যাই, প্রতিবাদ করি না। তুমিও ঠিক তেমনই রাজনীতি করো। শোনো, আমার সাথে এসব ন্যাকামি করতে আসবে না। তোমাদের গ্রামের মানুষদের আমার চেনা আছে, সবগুলো হলো লোভী। এই যে দেখো না, তোমার বাবা আমাদের সম্পত্তি আর আমার সরকারি চাকরি দেখে তার মেয়েকে তুলে দিল, কিন্তু বিয়েতে একটা লাল সুতাও দেয়নি। তুমি 2 দিন কল করে খোঁজ নিলে, কিন্তু তোমাকে যে 1 মিনিট কল করে খোঁজ নিবে সেই টাকা খরচ করার মানসিকতা তার নেই। শোনো, টাকা খরচ করতে বুকের জোর লাগে। তোমার বাবার মতো কিপটা আমি আমার লাইফে দেখিনি। বিয়ের দিন যা রান্না করছে তা আমাদের দারোয়ানের বাসাতেও করে। একটা মাত্র মেয়ে কোথায় 10,000 টাকা খরচ করে গরুর গোশত, রোস্ট, কাবাব খাওয়াবে? তার না করে ব্রয়লার মুরগির সাদা ভাত, পচা রুই মাছ এসব দিয়ে চালিয়ে দিয়েছি। আমাকে যে পাঞ্জাবি দিয়েছি 500 টাকার হবে। আমাদের ঘর মুছতে এর চেয়ে বেশি টাকা খরচ করি। আমার বন্ধুরা জিজ্ঞেস করলে আমি লজ্জায় বলতে পারি না শ্বশুরবাড়ি থেকে কি দিয়েছে। আচ্ছা জান্নাত, যার বাবা একটা স্কুলের হেডমাস্টার, তার কি এমন ভিখারি স্বভাবটা মানায়? সোহানের কথাগুলো শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সত্যি, বাবার কি টাকা নেই? তাদের নিজেদের ভুলের কারণে আজ আমাকে এতগুলো কথা শুনতে হয়েছে, সহ্য করতে হয়েছে। না হলে এর প্রতিটা জবাব কড়ায় গন্ডায় উসুল করতে পারতাম। এই জান্নাত, কি ভাবছো? ল্যাপটপটা বন্ধ করে ঘুমাবে না? সোহান এবার খেপে গিয়ে আমার গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, পতিতালয়ে গেলে কি তোকে বিয়ে করতাম? সেখানে বেশ্যাদের 200 টাকা দিলে সারা রাত কাভার করে দেয়, আর তোর পিছনে এত টাকা খরচ করছি, তবু তুই এসব বলছিস? শোন, তোর শরীরটা কি সোনায় বাঁধানো যে কাছে যেতে গেলে ন্যাকামি করিস? গেলাম না তোর সোনায় বাঁধানো শরীরের কাছে। কথাটা বলে বালিশ নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে আমি বললাম, 1 মিনিট দাঁড়ান। সোহান থমকে দাঁড়ায়, সামনে তাকিয়ে, কি বলবে জলদি বলো। আপনার তোর বেশ্যাদের সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে দেখছি, তাদের কাছে যাতায়াত আছে বুঝি?
না হলে বেশ্যাদের রেট কত জানলেন কি করে? আসলে আপনারা পুরুষ জাতটাই হলো নোংরা। নিজের বউ থাকতেও অন্যের বউকে সুন্দরী মনে হয়। ঘৃণা লাগছে এটা ভেবে আপনার মতো একটা বাজে মানুষ আজ আমার স্বামী। আপনার ভাগ্য ভালো আমার বাবা ভালো মানুষ না, কারণ আমি ছিলাম তাদের গলার কাটা। তাই যার তার হাতে তুলে দিয়ে এখন তারা শান্তি মতো ঘুমাচ্ছে। তবে আল্লাহর কাছে বিচার দিলাম, আমার সাথে যে যতটুকু করবে তার ফল সে আজ না হোক কাল পাবেই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সোহান বালিশ নিয়ে সোজা ড্রয়িং রুমের সোফার উপর শুয়ে পড়ল। মনে মনে জান্নাতকে গালি দিচ্ছে। এটা কি বউ নাকি অন্য কিছু? কত বড় বড় কথা বলে, খালি কলস বাজে বেশি। এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে কোটিপতি বাবার একমাত্র সন্তান। পুরুষরা যা ইচ্ছা তাই করবে, তাতে মেয়েদের এত চলে কেন বুঝি না। সেক্সটা মেয়েদের জন্য আজকাল পান পাতার মতো সস্তা হয়ে গেছে। টাকা ছাড় তো মেয়ে হাজির। বিয়ে করে হাত পায়ে শিকল বাঁধার চেয়ে বিয়ে না করাই ভালো। সব কিছু তো আজকাল ফ্রিতেই পাওয়া যায়। বউ দরকার হলে ফ্রিতে আনতাম। 6 মাস পর পর নতুন নতুন বউ পেতাম। পুরাতন জিনিস প্রতিদিন ভালো লাগে না, যেমন এক তরকারি প্রতিদিন স্বাদ লাগে না। বালিশের ভিতর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ল সোহান। কথাটা শুনে সোহান রুম থেকে বেরিয়ে যায়। বাবার উপরে পাহাড় সমান অভিমান নিয়ে নীরবে চোখের জল ফেলছি। আজ বাবার কারণে আমাকে এত অপমান সহ্য করতে হয়েছে। মেয়ে বলে জন্ম হয়ে কি পাপ করেছি? সমাজের মানুষগুলো খুব বাজে। মেয়েদের কোনো মূল্য নাই এদের কাছে। এরা শুধু মেয়েদের প্রয়োজনে ব্যবহার করতে জানে। যখন দরকার পড়বে বিছানায় নিয়ে গিয়ে নিজের চাহিদা মিটিয়ে শুয়ে পড়বে। সন্তান জন্ম দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব শেষ। তার শুধু টাকা দিয়ে সবকিছু পরিমাপ করে। মেয়েদের প্রতি দয়া মায়া ভালোবাসায় কিছুই নেই। জীবনটা আজ তেজপাতা হয়ে গেছে। নিজের ভবিষ্যৎ চিন্তা করতে গেলে সামনে দেখি শুধুই পানি। পানিতে নামলে ডুবে যেতে হবে। এত কিছু চিন্তা করতে করতে কখন যে ঘুম চলে আসে বুঝতেই পারলাম না। সোহানের মা পানি খেতে উঠে সোহানকে সোফায় ঘুমোতে দেখে মনটাই খারাপ হয়ে গেল তার। সোহান তো আগে এমন ছিল না, বিয়ে করে এমন করছে কেন? হ্যাঁ, কাল সকালে চলের সাথে কথা বলতে হবে বিষয়টা নিয়ে। অল্প থাকতেই সমাধান করা ভালো। সূর্যের আলোয় পর্দা ভেদ করে চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আমার। চোখ মুছতে মুছতে বিছানা থেকে ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ডাইনিং রুমে গিয়ে দেখলাম সোহান সোফার উপরে ঘুমাচ্ছে। ডাইনিং রুম থেকে সোজা রান্নাঘরে ঢুকলাম। মা সাথীকে নিয়ে নাস্তা বানাচ্ছে। একে সামলে নিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, জান্নাত তুই রুমে যা, আমি নাস্তা সাথীকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমি রুমে চলে এসে আয়নার সামনে বসলাম। রহিমা বেগম সোহানের কাছে গিয়ে ডাক দিয়ে বলল, এই সোহান, কত বেলা হয়ে গেছে জানিস না? ওঠ, ফ্রেশ হয়ে নাস্তা করে নে। আর মোড়া দিনে দিতে সোফার উপরে উঠে বসলো সোহান। হাই তুলে ঘরের দিকে তাকিয়ে বলল, মা আজ তো শুক্রবার, এত তাড়াতাড়ি ডাকলে কেন? একটু ঘুমাতেও দাও না শান্তি মতো? সবাইকে অশান্তিতে রেখে তুই শান্তিতে ঘুমোতে চাস কেন? আগে সবাইকে শান্তি দিস, তারপর নিজের শান্তি খুঁজতে আসবি। মা তুমি এই সকালবেলা কী সব শুরু করছো? আমি আবার তোমাদের অশান্তিতে কখন রাখলাম? না, তুই তো খুব শান্তিতে রেখেছিস। আচ্ছা তোকে একটা কথা বলি, যদিও মা হিসেবে বলাটা আমার ঠিক না, তবুও তোর কীর্তিকলাপে বলতে বাধ্য হলাম। তোর বয়সের সাথে জান্নাতের বয়সে অনেকটা তফাৎ। জান্নাতের বয়সটাও অনেক কম, তার উপরেও খুবই দুর্বল। তাই তোকে অনুরোধ করছি, মেয়েটার সাথে কখনো জোর করিস না। পারলে ভালো করে বুঝিয়ে নিজে করে নিস, দেখবি জীবনটা ভালো হবে। মা হিসাবে আমার যতটুকু দায়িত্ব ছিল তোকে বললাম। আশা করি তুই কোনো বাচ্চা না, অবশ্যই বুঝতে পারবি। সোহান মায়ের কথার কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে বেরিয়ে নিচের রুমে ঢুকে আর চোখে জান্নাতকে দেখছে। আমি জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছি। সোহান এসে পাশে দাঁড়িয়ে বলল, জান্নাত তোমার আর আমার সাথে কি হচ্ছে না হচ্ছে এসব মা জানলো কিভাবে? নিশ্চয়ই তুমি বলেছো। দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আপনার কি মনে হয় মাকে আমি বলেছি? কেন, মায়ের কি চোখ নেই নাকি আপনার মতো অন্ধ? আপনি কি করতে চাচ্ছেন একটু বলবেন প্লিজ? আমি প্রতিদিন এসব ঝামেলা ঝগড়া এসব ভালো লাগছে না আমার। আপনি আপনার মতো করে থাকেন, আমি আমার মতো। আপনার অনেক টাকা পয়সাওয়ালা পরিবারের সন্তান। আপনি অনেক টাকা পয়সাওয়ালা পরিবারের সন্তান। গ্রামের পরিবেশে বড় হয়েছি, তাই শহরের কালচার সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, আর নেওয়ার দরকারও মনে করি না। সোহান একটা কথার উত্তর না দিয়ে রেডি হয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় সাথী বলল, ভাইয়া আজ তো শুক্রবার, কোথায় যাচ্ছ? সোহান কোনো কথা না বলে চলে যায়।
আমার শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়ে পড়েছি রুমের লাইট অফ করে। সাথে এসে দুবার ডেকে যাওয়ার পরেও খাইনি। সাথীকে বলেছি খিদে নেই, যখন লাগবে খেয়ে নিব। চোখ বন্ধ করে শুয়ে শুয়ে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে চোখের জল ফেলছি। আচমকাই সোহান এসে পাশে শুয়ে পড়ে আমাকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ ধরে গায়ের ভেতরে ঢুকে গলায় চুমু দিচ্ছে। কিছুক্ষণ পর সোহানকে বললাম, কি হয়েছে, এভাবে বিরক্ত করছেন কেন? বিরক্ত করছি মানে? তো কি করছেন, দেখছেন না আমি শুয়ে আছি? তাহলে পেছন থেকে। সোহান কথাটা শেষ করার আগেই আমার ঠোঁটে হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। আমার যা ইচ্ছে তাই করবো, তাতে তোমার কি? এসব কি সোহান? আপনার যখন মন চাইবে জোর করে অধিকার খাটাবেন, আবার যখন মন চাইবে ছুঁড়ে ফেলে দিবেন। ভালো তো ন্যাকামি করতে পারেন। দেখো জান্নাত, রাত অনেক হয়েছে, আজে বাজে কথা বলে সময় নষ্ট করতে চাই না। সোহান পিঠের উপর মুখ গুজে দিয়ে চুমু দিতে শুরু করলে আমার অনেকটা রাগ হয়, কারণ সোহান যেটা করছে এটা ওর শরীরের চাহিদা পূরণ করার জন্য। কিন্তু আমি কোনো কাঠের পুতুল না যে সে যা বলবে আমি তাই মেনে নিব। আমার নিজের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু আছে। সোহান আমাকে ভোগ করার জন্য মরিয়া হয়ে উঠলে আমি তাকে বাদ সাধলাম। বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই সোহান আমার উপরে আরও চড়াও হয়। অনেকক্ষণ সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হই তার শক্তির কাছে। না চাইতেও আবারও বৈধ ধর্ষণের শিকার হতে হয় স্বামীর কাছে। সোহান যখন মরিয়া হয়ে ওঠে তার চাহিদা মেটাতে, তখন আমার চোখে তার প্রতি ঘৃণা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। হ্যাঁ, সবাই বলবে স্বামী যদি কাছে যেতে চায় তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। স্বামীর প্রতি এক্সট্রা কেয়ার নিতে হবে যাতে তার কোনো কিছুর কমতি না হয়। তাহলে আমি বলবো, বিয়ে করলেই কি একটা মেয়ে তার স্বামীর ভোগের পাত্রী হয়ে যায়? তার নিজস্ব কোনো মতামত নেই? মেয়েরাই কি শুধুই স্বামীর বিছানার পণ্য? তার যখন ইচ্ছা হবে ঘুমাবে, আর চাহিদা পূরণ হয়ে গেলে গায়ে হাত তুলবে, খারাপ বিহেভ করবে? এটা কেমন ভালোবাসা? সমাজের চোখে যখন একটা মেয়ের বিয়ে হয় তখন তাকে সবাই বাহবা দেয়, কিন্তু যখন কোনো মেয়ে কুমারী হয়ে বাবার ঘরে থাকে তখন সবাই তাকে অপয়া অলক্ষী বলে গালমন্দ করে। কি সুন্দর আমাদের সমাজ ব্যবস্থা! কিন্তু এইটাই কি মেয়েদের জীবন? সবকিছু ভাবতে ভাবতে চোখের কোণে পানি টলমল করছে। সকালবেলা ঘুম ভেঙে তাকিয়ে দেখি সোহান শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে। আমার দিকে এক পলক তাকিয়ে আয়নায় নিজেকে দেখছে। কি হলো, আজকে শাওয়ার নিবে না নাকি এভাবে শুয়ে থাকবে? হ্যাঁ, যাব। জান্নাত, বিকালে তোমাকে নিয়ে মার্কেটে যাব। আমার পছন্দ মতো কিছু ড্রেস কিনে দিব। তুমি বিকাল 5টার ভেতরে রেডি হয়ে থেকো। আমি কিন্তু দাঁড়াতে পারবো না, এসেই তোমাকে নিয়ে যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো, আজকের বেডশেয়ারের প্রেজেন্টেশনটা ভালো হয়নি। এর পরের বার যেন ভালো হয় সেদিকে খেয়াল রেখো। সোহান কথাটা বলে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি সোহানের মোবাইলটা ড্রয়ারের উপর রাখা। রুম থেকে বেরিয়ে সাথীকে জিজ্ঞেস করতেই বলল, ভাইয়া তো চলে গেছে, কোনো জরুরি প্রয়োজন ছিল? মোবাইলটা রেখে গেছে। ও, তাহলে আবার আসবে, চিন্তা করো না। রুমে ঢুকে সোহানের মোবাইলে কল আসলো। আমি কাছে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনের উপর ভেসে আসার নাম দিবা জামান। নাম্বারটা দেখে মনের ভেতরে প্রশ্ন জাগলো, কে দিবা জামান? এর সাথে আবার কোনো সম্পর্ক চলছে না তো? সারা রাত চ্যাটিং করে, আবার ছুটির দিনে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, রাত করে বাসায় ফিরে। সবকিছু ভাবতে ভাবতে মাথার একপাশে চিনচিন করে ব্যথা শুরু হলো। মোবাইলটা জায়গা মতো রেখে দিলাম, কিন্তু দিবা জামান নামে বারবার কল দিচ্ছে। শেষমেশ বিরক্ত হয়ে কলটা রিসিভ করে কানে তুলতেই ওপার থেকে বলল, সোহান, কতক্ষণ ধরে ওয়েট করছি, তুমি এখনো আসছো না কেন? কলটাও রিসিভ করতে এত সময় লাগছে কেন? তুমি না আসলে আগে জানাবে তো। আমি বাসা দিয়ে কত কাহিনী বানিয়ে বের হয়েছি, এমনিতেই বাসায় আমাকে সন্দেহ করছে। কথাগুলো শুনে কলটা কেটে দিয়ে ধপাস করে বিছানার উপর বসে পড়লাম। তার মানে সোহানের কারোর সাথে চক্কর চলছে? এত বড় প্রতারণা আমার সাথে! কিছুক্ষণ পরে বসা থেকে উঠে আস্তে আস্তে ড্রয়ারের উপর মোবাইলটা রাখতেই হাত পা সমানে থরথর করে কাঁপতে লাগলো। মনে হচ্ছে পায়ের নিচের মাটি সরে গিয়েছে। মাথাটা হঠাৎ করে ব্যথা করতে লাগলো। এত চিন্তা করলে কি কোনো মানুষ সুস্থ থাকতে পারে? হাজারো চিন্তায় মনটা গলা কাটা মুরগির মতো ছটফট করছে। মাথা ঘুরিয়ে ফ্লোরে পড়ে যাওয়ার আগে কোনোভাবে পাশে থাকা চেয়ারের উপর ধপাস করে বসে পড়লাম। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি খাওয়াটা খুব জরুরি। চেয়ার ধরে বিছানার পাশে রাখা
জগ থেকে পানির গ্লাসে ঢেলে ঢকঢক করে খেয়ে আস্তে করে বিছানার উপর বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। এইভাবে ঘন্টাখানেক শুয়ে থাকার পরে চোখ মেলে তাকিয়ে দেখি চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। বাইরে হালকা হালকা করে বাতাস বইছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এখন অনেকটা ভালো লাগছে, তাই রান্নাঘরে মায়ের কাছে গিয়ে দেখি তার মুখ ভার হয়ে আছে। বুঝতে পারলাম ছেলের জন্য চিন্তায় পড়েছে। তার ছেলের কর্মকাণ্ডের কথা যদি জানতে পারে তবে লজ্জায় মুখ দেখাতে পারবে না সে। সমস্ত কষ্ট বুকের ভেতর চাপা দিয়ে মাকে বললাম, মা আজকে কি রান্না করবেন? সোহানের জন্মদিনে কোনো কিছু আয়োজন তো করিনি, যার কারণে সাথী বলল বিরিয়ানি, রোস্ট, কাবাব আর ফিরনি রান্না করতে। মা আপনাকে সাহায্য করতে চাই, তাই বলুন কি করব? তোর কিচ্ছু করা লাগবে না, তুই গিয়ে টিভি দেখ। একা একা টিভি দেখতে ভালো লাগে না। নতুন জায়গা তো তাই এমন লাগছে, তবে কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। জান্নাত, আমি তোর বাবাকে কল করে বলে দিয়েছি বোর্ডে গিয়ে যেন তোকে ট্রান্সফার করে আমাদের এখানে কলেজে করিয়ে দেয়। যত টাকা লাগে আমি দিব তোকে। আপনার ছেলে কিছু বলবে না? সেটা আমি ম্যানেজ করে দেব, তুই শুধু পড়াশোনাটাকে নিয়ে ভাব। মায়ের কথা শুনে আনন্দে চোখের কোণে পানি চলে এসেছে। মা দেখার আগেই চোখের পানি মুছে নিয়ে নীরবে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে টিভি অন করে বসলাম। রিমোট দিয়ে একের পর এক চ্যানেল ঘোরাচ্ছি, কিন্তু দেখার প্রতি কোনো আগ্রহ পাচ্ছি না। তবুও চ্যানেল ঘুরিয়েই যাচ্ছি। কিছুক্ষণ ঘুরানোর পরে টিভি অফ করে ওয়াশরুমে ঢুকলাম। ঝর্ণার নিচে হাত পা মেলে দিয়ে বসে আছি পানির নিচে।